আচ্ছা, চলে আসছে পরের প্রশ্নে। দেখো এখানে কি বলা হয়েছে, আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। আচ্ছা, এটাও তোমাদের একটু দেখাই দেই যে এটা কিরকম ভাবে কি হয়। তুমি যদি অ্যালকাইল হ্যালাইড নাও, তার সাথে শুধুমাত্র দুইটা ধাতুর বিক্রিয়া সম্ভব। একটা হচ্ছে সোডিয়াম ধাতুর বিক্রিয়া, আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া। ধাতু তোমার যেটাই হোক, ধাতু তুমি যাই নাও না কেন, এই ধাতুগুলো কিন্তু অবশ্যই অনেক বেশি রিঅ্যাক্টিভ। ঠিক আছে, এস ব্লক ধাতুগুলো অনেক বেশি সক্রিয় হয়। তাই এটাকে তোমার যাতে ওর সাথে বিক্রিয়া করার আগেই যাতে বাতাস বা পানির সাথে বিক্রিয়া করে না ফেলে, তাই এটাকে আমরা একটা নিষ্ক্রিয় মাধ্যমে রাখি। সেই নিষ্ক্রিয় মাধ্যমের নাম কি? ইথার। ওকে, বুঝতে পারছো তো ইথারের কাজটা কি? আচ্ছা, তো আমি যদি ইথারে নেই তাহলে কি হবে, এখানে হচ্ছে সুন্দর মতো সোডিয়াম গুলো হচ্ছে সরাসরি আরএক্স এর সাথে বিক্রিয়া করবে, পানি বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না। বিক্রিয়া করে এখান থেকে তৈরি করা হচ্ছে সোডিয়াম হ্যালাইড লবণ। আর জানি আমরা এখানে দুইটা আর পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে উচ্চতর অ্যালকেন। তাহলে বলো এই বিক্রিয়াটার নাম কি? এটা হচ্ছে সেই উডস বিক্রিয়া। ঠিক আছে, উডস বিক্রিয়া। আর তুমি যদি ম্যাগনেসিয়াম যুক্ত করো তাহলে দেখো ম্যাগনেসিয়ামের দুইটা হাত, একটা হাত দিয়ে সে আর কে ধরবে আর একটা হাত দিয়ে সে হ্যালোজেনকে ধরবে, করবে হচ্ছে আর এমজি এক্স। এটা হচ্ছে আমাদের সেই গ্রিগনার বিকারক। হ্যাঁ, গ্রিগনার বিকারক। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা দেখো, এই জিনিসটা এখানে বলছে আমাদের আর এক্স দেওয়া আছে, ম্যাগনেসিয়াম ইথার দেওয়া আছে, তাই না? তাহলে এখানে আলটিমেটলি কি তৈরি হবে আমাকে বলো। ম্যাগনেসিয়াম হচ্ছে এটাকে এক হাতে ধরবে আর এটাকে আরেক হাতে ধরবে, তাহলে তৈরি করবে হচ্ছে CH3 CH2 MgBr। রাইট, এই হচ্ছে আমাদের একটা গ্রিগনার বিকারক, দুই কার্বনের গ্রিগনার বিকারক। এর সাথে আমরা HCHO নিচ্ছি, তাই না? সো HCHO নিলে কি হয়, আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। দেখো এই যে HCHO নিলে 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এখানে কিন্তু আমাদের মেইনলি সেই 1 ডিগ্রি অ্যালকোহলই তৈরি হবে। কিভাবে তৈরি হয় তুমি এখানে চাইলে মেকানিজমটা দেখাইতে পারো একবার, আমি তোমাদের আরেকবার একটু দেখাই দিই। দেখো, এই দেখো, তাই তো এখানে আমাদের পোলারিটি থাকে ডেল্টা পজিটিভ, এখানে যে নেগেটিভ অংশটা থাকে যে অ্যালকাইল চেন, সেই অ্যালকাইল চেন এসে এখানে কার্বনে যুক্ত হয়, তাই না? এরকম বিষয়টা। আলটিমেটলি এখানে কিভাবে যুক্ত হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। দেখো এই যে আমাদের কার্বনটা একটা হাত খালি হবে, খালি হাতে আমাদের পুরো অ্যালকাইল গ্রুপটা যুক্ত হয়ে যাবে, পুরো গ্রুপটা কিন্তু। হ্যাঁ, শুধু কিন্তু তুমি চিন্তা করতে পারো এই কার্বন যুক্ত হবে এরকম না, পুরো গ্রুপটা এখানে যুক্ত হবে। তাহলে যুক্ত হয়ে তৈরি করবে CH2 CH3, তাই না? আর এখানে যুক্ত হবে হচ্ছে MgBr আগের মতোই। এটাকে তুমি যদি এখন অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করে দাও তাহলে কি হবে দেখো, এই MgBr এ যুক্ত হবে হচ্ছে OH, তাহলে তৈরি করলো MgOH Br। আর এই হাইড্রোজেনটা যুক্ত হবে হচ্ছে এই অক্সিজেনে, তাহলে তৈরি করবে কি দেখো CH3 CH2 CH2 OH, তাই না? তাহলে তৈরি করবে CH3 CH2 CH2 OH। তাহলে কি তৈরি হলো এটা বলো? এটা তৈরি হলো হচ্ছে প্রোপানল। ওকে, 3 কার্বনের অ্যালকোহল প্রোপানল, এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারছো কি বিষয়টা? তাহলে এইটা হচ্ছে আমাদের সেই বইটার প্রশ্নের সমাধান গেল। আচ্ছা, পরে কি বলছে, অ্যালকোহল শনাক্তকরণের জন্য নিচের কোন বিক্রিয়াটি ব্যবহার করা হয়? তাহলে এখন আমাদের একটু অ্যালকোহল শনাক্তকরণের বিক্রিয়াগুলো দেখা দরকার, তাই না? অ্যালকোহল শনাক্তকরণের জন্য বিক্রিয়াগুলো এখন একটু পড়বো। শনাক্তকরণ। আচ্ছা, এখন আমি অ্যালকোহলকে কিভাবে শনাক্তকরণ করতে পারি? প্রথম হচ্ছে ধাতব সোডিয়াম দ্বারা পরীক্ষা করে। তো সোডিয়ামের পরীক্ষা কি হয়, আলটিমেটলি অ্যালকোহলের সাথে সোডিয়াম ধাতু বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে অ্যালকক্সাইড। সোডিয়াম অ্যালকক্সাইড, আর এখানে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাস দেখে কিন্তু আমরা বুঝতে পারি এখানে কি হচ্ছে, বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, তাই না? কারণ এখানে বুদবুদ তৈরি হবে, বুদবুদ তৈরি হওয়া মানে এখানে একটা গ্যাসীয় উপাদান তো আছেই, তার মানে নিশ্চয়ই এখানে রিয়াকশনটা হয়েছে। তাহলে এইটা গেল আমাদের একটা পরীক্ষা। আচ্ছা, এরপর তুমি যদি আসো সেকেন্ড রিয়াকশন, সেই সেকেন্ড রিয়াকশন আমি কি পাবো, সেখানে হচ্ছে আমরা দেখতে পারি হচ্ছে PCl5। হ্যাঁ, তো PCl5 এ কি হয়, অ্যালকোহল হচ্ছে PCl5 এর সাথে বিক্রিয়া দেয়। দেখো
অ্যালকোহল PCl5 এর সাথে বিক্রিয়া দিবে, বিক্রিয়া দিয়ে কি তৈরি করবে, এখানে একদম মুখস্থ রাখবা, POCl3 ফসফরাস অক্সিক্লোরাইড, এটা তৈরি হবে। তাহলে দুটা ক্লোরিন এখান থেকে চলে গেল, একটা যুক্ত হবে এইখানে আর একটা যুক্ত হবে এইখানে, তাহলে তৈরি করবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তৈরি করবে হচ্ছে HCl। তাহলে দেখো HCl গ্যাস তৈরি হচ্ছে, তাই না? এটা কিন্তু বুদবুদ তৈরি করে না, এটা হচ্ছে বাষ্প তৈরি করে। তার মানে এখানে তুমি যদি এখন অ্যামোনিয়া গ্যাস চালনা করো, সাদা ধোঁয়া তৈরি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। তুমি যদি এটার মধ্যে সিলভার নাইট্রেট চালনা করো, তাহলে সিলভার ক্লোরাইড সাদা দক্ষেপ তৈরি হবে। তুমি কিন্তু বিভিন্নভাবে এই HCl-টাকে উপস্থিতিটা প্রমাণ করতে পারো, তাই না? আমরা কিন্তু দেখছি এগুলো আর কি। এখন তুমি যদি চিন্তা করো, এই বিক্রিয়াটা কিন্তু ইথার দিয়ে HCl তৈরি করতে পারে না, ইথার এই বিক্রিয়াটা দেয় বাট HCl তৈরি করতে পারবে না, তাই তো? এটা আমরা সামনে দেখবো, সমস্যা নাই। আচ্ছা, এগুলো তো গেল, এগুলো তো বেসিক। আর কি আছে দেখি। আর তুমি একটা পড়তে পারো স্পেশাল, যে মিথানল একটা বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে আমাদের সেই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে। আর ইথানল যে বিক্রিয়াটা দিবে সেটা হচ্ছে আমাদের আয়োডোফর্মের সাথে। তাহলে এটা আমি একটু বলে দিই শনাক্ত করার জন্য স্পেশাল রিঅ্যাকশন গুলা। স্পেশাল রিঅ্যাকশন কি কি আছে? একটা হচ্ছে শুধুমাত্র মিথানল দেয় কিন্তু ইথানল দিবে না, সেই রিঅ্যাকশনটা কি? সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন, স্যালিসাইলিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন। এখানে মিথাইল স্যালিসাইলেট তৈরি হয়, আয়োডেক্সের মতো গন্ধ তৈরি হয়। জাস্ট তুমি একটু জানবে এগুলা। আর হচ্ছে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যে বিক্রিয়াটা শুধুমাত্র ইথানল দিবে কিন্তু মিথানল দিবে না, সেই বিক্রিয়াটার নাম কি? আয়োডোফর্ম বিক্রিয়া, আয়োডোফর্ম রিঅ্যাকশন। বলতে পারো যে ভাই আমি কিন্তু এই লেকচার একদম শুরুতেই বলছিলাম যে আয়োডোফর্ম বিক্রিয়া কারা দেয়? যাদের মধ্যে অ্যাসিটো গ্রুপটা আছে, CH3CO গ্রুপটা আছে। এখন ইথানলের মধ্যে কি CH3CO গ্রুপ আছে? নাই কিন্তু। তাহলে এটা কিভাবে এই বিক্রিয়াটা দেয়? এটাও কিন্তু আমরা কার্বনিল অংশের লেকচারে সমাধান করবো। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। জাস্ট তোমরা ইচ্ছে এখান থেকে একটু আইডিয়া নিয়ে যাও। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের স্পেশাল কেস। আচ্ছা, এরপর আসো গুরুত্বপূর্ণ কোনটা, 4 নাম্বারটা, সেটা হচ্ছে লুকাস বিকারক সহ পরীক্ষা। খুব গুরুত্বপূর্ণ, লুকাস বিকারক সহ পরীক্ষা। এখন আমাকে বলো লুকাস বিকারকের সংকেত কি হবে? জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl। তোমরা সেই জায়গায় একটু কনফিউজড হয়ে যাও আর কি, যে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl কোনটা, জিঙ্ক ক্লোরাইড গাঢ় HCl কোনটা। মনে রাখবো যে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl হচ্ছে ক্লিমেনসন বিকারক, যেখানে ক্লিমেনসন বিজারণ হয়, কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত হয়ে যায়। আর জিঙ্ক ক্লোরাইড গাঢ় HCl হচ্ছে লুকাস বিকারক, এখানে মেনলি আমরা বিভিন্ন ডিগ্রির অ্যালকোহলটা শনাক্তকরণ করতে পারি, বুঝছো? তাহলে এইটা দিয়ে আমি কি করতে পারি? এই লুকাস বিকারক দিয়ে আমরা মেনলি 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করতে পারি। অ্যালকোহল শনাক্তকরণ করা হয়। ওকে, তো এখানে রিঅ্যাকশনটা কি? আমরা আমাদের সামনে প্রশ্ন আছে, সেই প্রশ্নের মাধ্যমে আমরা সলভ করে ফেলবো। ওকে, আপাতত তোমরা কি এই আইডিয়াটা কি বুঝতে পারছো কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ, এই বছরও কিন্তু আসার মতো ইম্পর্টেন্ট। দেখি এখানে কি বলছে, দেখো যে অ্যালকোহল শনাক্তকরণ করার জন্য নিচের কোন বিকারকটি ব্যবহার করা হবে? নিশ্চয়ই লুকাস বিকারক। একটু আগে দেখছি বিভিন্ন ডিগ্রির অ্যালকোহল শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। নিচের কোনটি অ্যালকোহল এবং ফেনলের মধ্যে পার্থক্য করবে? দেখো, অ্যালকোহল হচ্ছে অ্যালিফেটিক অ্যালকোহল, তাই তো? এটাই বোঝায় মেনলি। আর ফেনল হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল, বুঝতে পারছো এরকম বিষয়টা? আচ্ছা, এখন দেখার চেষ্টা করি এটা এগুলোর মধ্যে কোনটা সেই বিক্রিয়াটা দেখানোর মানে পার্থক্যটা করবে আর কি। গাঢ় H2SO4 এটা কি পার্থক্য করবে? না, এটা কিন্তু পার্থক্য করে না। দেখো, গাঢ় H2SO4 এর সাথে অ্যালকোহল বিক্রিয়া দিয়ে অ্যালকিন তৈরি করে, ও হচ্ছে বিক্রিয়া দেয় না। বাট আমি এখানে কিন্তু আলাদা করতে পারবো না, আমি বুঝতেই পারবো না কোথায় বিক্রিয়া হচ্ছে কোথায় বিক্রিয়া হচ্ছে না, তাই না? বেয়ার পরীক্ষা, এখন বেয়ার পরীক্ষা কারা দেয়? অসম্পৃক্ত বন্ধন যেখানে আছে, তাই না? তাহলে মানে এটাও হবে না। লুকাস বিকারক সহ পরীক্ষা, হ্যাঁ, লুকাস বিকারক পরীক্ষা কিন্তু অ্যালকোহল দিবে, ফেনল দিবে না, ঠিক আছে? এখানে আমরা বিভিন্ন পদক্ষেপ তৈরি হয়, একটু পরে দেখবো।
সেই অদক্ষেপের কালার দেখে আমি মেইনলি বুঝতে পারি এখানে কত ডিগ্রি অ্যালকোহল আছে। সাথে সাথে অদক্ষেপ দিলে 3 ডিগ্রি, 5 থেকে 10 মিনিট পর অদক্ষেপ দিলে 2 ডিগ্রি, আর তাপ দেওয়ার পর যদি তৈলাক্ত স্তর তৈরি হয় তাহলে 1 ডিগ্রি। আর যদি কোনো অবস্থাতে কোনো অদক্ষেপ তৈরি না হয় তাহলে বুঝবো বিক্রিয়া হয় নাই, তাহলে মানে সেটা হচ্ছে ফেনল। তাহলে এখানে উত্তর হচ্ছে লুকাস বিকারক, তাই না? একটু কনফিউজিং লাগতে পারে, আমরা কিন্তু যখন বিক্রিয়াটা দেখবো তখনই কিন্তু ক্লিয়ার হইতে পারবো। দেখো পরেরটা কি বলছে, টলেন বিকারক, এটা দিয়ে মিললে আমরা অ্যালডিহাইডকে শনাক্তকরণ করতে পারি, তাহলে এটা হবে না। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। দেখো এখানে কি বলছে, নিচের কোনটি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এই অ্যালকোহল শনাক্তকরণে ব্যবহার করা হয়? লুকাস বিকারক, জিঙ্ক ক্লোরাইড, গাঢ় HCl, তাই না? তাহলে এখন যদি আমি তোমাদের একটু রিয়াকশনটা দেখাই, এখানে যদি আমি একটু রিয়াকশনটা তোমাদের দেখাই দিই, তাহলে লুকাস বিকারক সহ কিভাবে পরীক্ষাটা হয়। পরীক্ষাটা কিন্তু কঠিন না, জাস্ট আমাদের কথাগুলো জানতে হবে। 3 ডিগ্রিতে কি হয়, 2 এ কি হয়, 1 এ কি হয়, তাই না? দেখো তাহলে আমি এখানে দেখবো হচ্ছে মেইনলি লুকাস রিয়েজেন্ট টেস্ট। এখন কি হয়, প্রথমে হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল, এই যে 3টা আর আছে আর এখানে আছে OH আছে, তাই না? এখানে যদি তুমি লুকাস বিকারক দাও তাহলে লুকাস বিকারক যে HCl সেই পার্টটা এখানে আলটিমেটলি বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড প্রভাব হিসেবে কাজ করে। এটা কিন্তু আমাদের রুম টেম্পারেচারে বিক্রিয়াটা হয়। ওকে, আচ্ছা তাহলে এখানে কি হবে আলটিমেটলি দেখার চেষ্টা করি। এখানে হচ্ছে HROH মিলে পানি তৈরি করবে, তাই না? HROH মিলে পানি তৈরি করে বাকি পার্টটা হচ্ছে SN বিক্রিয়া মতো করে উৎপাদ তৈরি করবে, রাইট? এখানে কিন্তু SN বিক্রিয়া হয়, বুঝছো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। আচ্ছা এখানে যে 3 ডিগ্রি অ্যালকোহলটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা তৈরি হলো, এটা কিন্তু হচ্ছে একটা সাদা বর্ণের অদক্ষেপ তৈরি করে, এবং এই অদক্ষেপটা হচ্ছে সাথে সাথে তৈরি হয়, বুঝছো, সাথে সাথে এই অদক্ষেপটা পড়বে। যখনই আমি এখানে লুকাস বিকারক অ্যাড করব তখনই কিন্তু এই অদক্ষেপটা পড়া শুরু হয়ে যাবে। যখনই সাথে সাথে অদক্ষেপ পড়বে তখনই আমি বুঝতে পারবো এখানে কি আছে, এখানে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল আছে। ওকে, 3 ডিগ্রি অ্যালকোহল আছে। আচ্ছা যদি এরকম হয় আমার কাছে 2 ডিগ্রি অ্যালকোহল আছে, লেটস সে এরকম ভাবে আমাদের কাছে এটা 2 ডিগ্রি অ্যালকোহল আছে, তাহলে এখানে কি হবে, এটাও কিন্তু আমাদের কি হবে, রুম টেম্পারেচারে হবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, তাহলে এখন দেখো এখানে কি হয়, সেম কাজটাই হবে, এখানেও আমাদের SN বিক্রিয়া হয়, এখানে একই রকম ভাবে পানি বের হয়ে যায়। ওকে, আর তৈরি হবে কি, অ্যালকাইল হ্যালাইড। এটাও কিন্তু অদক্ষেপ তৈরি করে, বাট সাথে সাথে অদক্ষেপ তৈরি করবে না, এটা হচ্ছে 5 থেকে 10 মিনিট পরে, রাইট? আমি যখনই লুকাস বিকারক অ্যাড করব তার 5 থেকে 10 মিনিট পরে হচ্ছে এই অদক্ষেপটা পড়বে। আর লাস্টে হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, এর সাথে যদি আমি এখানে লুকাস বিকারকটা দিয়ে দিই, এটা কিন্তু আসলে কোনো বিক্রিয়া করে না। যদি আমি এটাকে হিট দেই, হ্যাঁ, কক্ষ তাপমাত্রা থেকে যদি আমি বেশি তাপমাত্রায় নিয়ে যাই তখন হচ্ছে এখানে আলটিমেটলি আমাদের বিক্রিয়াটা হয়, বিক্রিয়া হয়ে আমাদের হচ্ছে পানি বের হয়ে যাবে, রাইট? পানি বের হয়ে যায় এবং এখানে তৈরি হবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। বুঝতে পারছি, রাইট? এটা আসলে অদক্ষেপ পড়ে না, এখানে হচ্ছে একটা ভাসমান তৈলাক্ত স্তর তৈরি হয়, বুঝছো, ভাসমান তৈলাক্ত স্তর তৈরি হবে। ওকে, তাহলে সাথে সাথে 5 থেকে 10 মিনিট পরে ভাসমান তৈলাক্ত স্তর। ওকে, বুঝতে পারছো বিষয়টা? তুমি বলতে পারো এরকম ভ্যারিয়েশন হওয়ার কারণ কি, মেইনলি দেখো ভ্যারিয়েশন হওয়ার একটাই কারণ, এই বিক্রিয়াগুলো কিন্তু SN মেকানিজমে হয়। আমরা দেখছিলাম কি SN1টা 2 ধাপে হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাই না? দেখো এটা কিন্তু তোমার 3 ডিগ্রি অ্যালকোহল, এখান থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাই তো? তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে কিন্তু স্টেবিলিটি অনেক বেশি, স্থায়িত্ব অনেক বেশি, যার ফলে এই যৌগটা বেশি বেশি তৈরি হয়ে থাকতে চায়, এই জন্যই সাথে সাথে পদক্ষেপ তৈরি করবে। জাস্ট তোমরা একটু জানলা, আমি তোমাদের জাস্ট একটু বলে দিলাম আর কি, বুঝতে পারলাম? আচ্ছা এবার হচ্ছে আমরা পরে দেখি আর কি আছে। যেমন ধরো এখানে কি বলছে দেখো, অ্যালকোহলের স্টারিফিকেশন, এটার ক্রমটা কিরকম হবে, তাই না? এখন স্টারিফিকেশন বলতে আসলে কি বোঝায়, এটা আমরা অ্যাসিডের লেকচারে পড়বো যদিও। দেখো আমি যখন অ্যাসিড নিব, এই অ্যাসিডের সাথে যখন আমরা অ্যালকোহল এর সাথে বিক্রিয়া করাবো তখন এখানে কি হয় জানো, তখন এখানে OH আর এখানে H মিলে তৈরি করবে হচ্ছে পানি। হ্যাঁ,
আর বাকি অংশটা যুক্ত হয়ে তৈরি করবে একটা নতুন কার্যকরীমূলক আর সি ডাবল বন্ড ও আর, এটা হচ্ছে এস্টার। ওকে, এই এস্টার তৈরি বিক্রিয়াটা হচ্ছে এস্টারিফিকেশন। ওকে, তো মেইনলি এই এস্টারিফিকেশনটা কখন বেশি হয়, এটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে আমি অ্যালকোহল এটা কত ডিগ্রি নিচ্ছি। ওকে, চিন্তা করে দেখো, যত বেশি ডিগ্রির অ্যালকোহল তত বেশি ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেই কার্বোক্যাটায়নের ডিগ্রি যত বেশি তার স্টেবিলিটি তত বেশি, তাই না? তার মানে আমি যদি চিন্তা করে দেখি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, লাস্টে হচ্ছে আমাদের মিথাইল গ্রুপটা, তাই তো, মানে মিথানল আর কি। তাহলে দেখো এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, ওর স্টেবিলিটি সবচেয়ে বেশি, যার ফলে এই বিক্রিয়াটা দ্রুত হবে, তাড়াতাড়ি হবে, তারপর ও এরকম ভাবে যাবে, তাই না? তার মানে বেসিক্যালি এটা কিন্তু আমাদের এসএন মেকানিজমে হচ্ছে। তুমি চিন্তা করো। আচ্ছা, তাহলে এখানে উত্তর কি হবে? 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1 গেল। এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা। এরপর কি বলছে দেখো, এখানে 4 কার্বন যুক্ত অ্যালকোহল অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট, হ্যাঁ, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট মানে K2Cr2O7, অবশ্যই এখানে সালফিউরিক অ্যাসিড আছে, অম্লীয়। এখান থেকে আমাদের কি তৈরি হয়? জায়মান অক্সিজেন তৈরি হয়। এটা হচ্ছে একটা তীব্র জারক হিসেবে কাজ করে। তাহলে 4 কার্বন যুক্ত অ্যালকোহল তীব্র জারক দ্বারা জারিত হয়ে তৈরি করবে হচ্ছে কিটোন, তাই না? আমরা কি বলছিলাম? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয় অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয় কিটোন। ওকে, তাহলে সংকেতটি আদি অ্যালকোহল, কোন সংকেতটি আদি অ্যালকোহল নির্দেশ করে? নিশ্চয়ই সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল হবে এখানে উত্তর, যেহেতু কিটোন তৈরি হচ্ছে, তাই না? আমি দেখবো কি 4 কার্বন এবং 2 ডিগ্রি কোথায় আছে। দেখো 4 কার্বন আছে, বাট এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, তাই না? দেখো যে আলফা কার্বন, তার সাথে একটা কার্বন যুক্ত, তাহলে এটা কিন্তু হবে না। তারপর দেখো এটা কিন্তু দেখো ইনল দেওয়া, ইনলও কিন্তু হবে না। তারপর দেখো এটা কত ডিগ্রি, একটু তুমি যদি সংকেতটা এঁকে দেখার চেষ্টা করো তাহলে কিরকম হয়? CH3 C, ওর সাথে CH3 আছে, OH আছে, এই ধরো OH, এই ধরো আমাদের CH3, আর এখানে একটা CH3, তাহলে এটা কত ডিগ্রি হলো বলো? 1 2 3 ডিগ্রি। তার মানে এটাও কিন্তু হবে না। তাহলে বাকি থাকলো কোনটা? এইটা। তুমি যদি এটার সংকেত আঁকো, দেখো CH3 CH2 CHOH CH3, দেখো ওর সাথে 2টা কার্বন যুক্ত, মানে এটা হচ্ছে সেই 2 ডিগ্রি অ্যালকোহল। এইটাই হবে আমাদের উত্তর, তাই না? দেখি পরে কি বলছে। Which of the following product is formed when ethanol is oxidized by strong oxidizing agent? হ্যাঁ, তুমি যদি এখন চিন্তা করো যে তুমি অ্যালকোহল নিলা, এখানে ইথানল, তাহলে CH3 CH2OH, এটাকে তুমি এখন কি করবা? জারণ করবা। তাহলে অ্যালকোহলের জারণ কিন্তু দুই ভাবে হয়, এটা হচ্ছে তীব্র জারণ আর এটা হচ্ছে মৃদু জারণ। তীব্র জারণে তৈরি হবে হচ্ছে সরাসরি অ্যাসিড, মৃদু জারণে তৈরি হবে হচ্ছে অ্যালডিহাইড, তাই না? যেহেতু এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এখন বলছে এখানে আমি তীব্র জারণ করব, তাহলে এখানে কিন্তু সরাসরি হচ্ছে অ্যাসিড তৈরি হবে। কত কার্বনের অ্যাসিড? এখানে 2 কার্বন আছে, মানে এখানে কিন্তু সম কার্বনের অ্যাসিডই তৈরি হয়। তাহলে এখানে তৈরি হবে CH3 COOH। বুঝতে পারছো বিষয়টা? তাহলে দেখো কোথায় আছে, অপশন বি। ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা আমরা বুঝতে পারছি। চলো আগাই। নিচের বিক্রিয়াটি সম্পূর্ণ করো। দেখো এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। আমাদের এখানে কি আছে? 1 ডিগ্রি অ্যালকোহল দেওয়া আছে, তার সাথে আমাদের এখানে লুকাস বিকারক দেওয়া আছে, তাই না? অবশ্য আমি হিট করলাম, তাহলে কি হবে এখানে? এখানে কিন্তু ভাসমান তৈলাক্ত স্তর তৈরি হবে, তাই না? এখানে হচ্ছে আমাদের এরকম ভাবে একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, রাইট? আর এখানে পানি তৈরি হচ্ছে, এখানে তৈরি হবে কি? ভাসমান তৈলাক্ত স্তর, তাই না? এইগুলো আমরা বিস্তারিত দেখলাম না, অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, এবার আসা হচ্ছে আমাদের মিথানলের শিল্প উৎপাদন। মানে আমাদের হচ্ছে শিল্প কারখানা আমি কিভাবে মিথানল এবং ইথানল দুইটাকে তৈরি করতে পারি। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে মিথানল। মিথানলকে আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা প্রথমে দেখার চেষ্টা করব। আচ্ছা আসো, এখন এই মিথানলকে আমরা শিল্প কারখানায় 2 ভাবে তৈরি করতে পারি, অনেকভাবেই তৈরি করা যায়, মিলিয়ে আমরা পড়বো 2 ভাবে। ওকে, আচ্ছা, একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস থেকে,
আর এটা আমরা পড়বো হচ্ছে ওয়াটার গ্যাস থেকে। সংশ্লেষ গ্যাস থেকে কিন্তু তৈরি করা যায়, বাট ওইটা আমরা আসলে আজকে দেখবো না আর কি, খুব একটা ইম্পর্টেন্ট না। প্রাকৃতিক গ্যাস, ওয়াটার গ্যাস, এই দুটাই আমরা মেনলি আজকে একটু পড়ার চেষ্টা করব। আচ্ছা, দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা এটা বিস্তারিত পরে আর কি দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে সেকেন্ডটা, সেটা কি? ইথানল। ইথানল আমি কিভাবে তৈরি করতে পারি? ইথানল মেনলি তৈরি করা যায় হচ্ছে স্টার্চ থেকে। স্টার্চ কই আছে বলো দেখি? আমাদের ধানে আছে, তাই তো, তারপর ধরো গমে আছে, তারপর হচ্ছে আমাদের গোল আলুতে আছে, তারপর আছে কি চিটাগুড়, তাই না, যেটাকে আমরা মোলাজেস বলি, তাই তো, চিটাগুড়। এসব বিভিন্ন উৎসের মধ্যে আছে, যাদের মধ্যে মেনলি স্টার্চ থাকে, তাই না? এখন এই স্টার্চ থেকে কিভাবে ইথানল তৈরি করা যেতে পারে সেটা কিন্তু আমরা এই ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5 লেকচারে আলোচনা অলরেডি করে ফেলছি, তাই তো। এখানে আমরা আবার আলোচনা করব, কোনো সমস্যা নেই। সো এই দুটো হচ্ছে সেই শিল্প উৎপাদনের প্রক্রিয়া, এগুলো কিন্তু রিটেনে দিয়ে দেয়, দেখার চেষ্টা করি আছে কিনা। দেখো, মিথানলের শিল্প উৎপাদনের বিক্রিয়াটি লেখো। একটা লিখলে হবে, আমরা দুইটাই এখানে দেখাবো। প্রথমটা কি দেখছিলাম? প্রাকৃতিক গ্যাস থেকে আমি কিভাবে হচ্ছে মিথানল তৈরি করতে পারি বলো? প্রাকৃতিক গ্যাসে কি থাকে? 95 থেকে 99% মিথেন থাকে। সেই মিথেনকে আমরা বাতাসের অক্সিজেন দ্বারা জারিত করে ফেলবো, ঠিক আছে। এই কন্ডিশনটা তোমরা হচ্ছে বই থেকে একটু দেখে নিতে পারবা। এখানে থাকে কি কপার প্রভাবক 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 100 ATM, তাই না? এটা অনেকের আমাদের মুখস্থ থাকে না, তোমরা চাইলে একটু, তোমরা যদি শুধু প্রভাবকটা লেখো তাও কিন্তু এনাফ। তাহলে এখানে কি হবে? সরাসরি আমাদের মিথানল তৈরি হয়ে যাবে, CH3OH, ঠিক আছে। আমেরিকান অঞ্চলে হচ্ছে এভাবে আমরা মিথানল তৈরি করতে পারি। আর সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে ওয়াটার গ্যাস। তো ওয়াটার গ্যাস আমি কিভাবে তৈরি করতে পারি? আমার কাছে যদি কোক কার্বন থাকে, মানে বিশুদ্ধ যে কার্বন পরমাণু, যে কয়লাটা আর কি তুমি চিন্তা করো, সেটাকে আমরা কোক কার্বন বলি, হ্যাঁ। কার্বনের সাথে যদি অন্য কোনো পরমাণু যুক্ত না হয়, তাহলে সেই কার্বন পরমাণুগুলো হচ্ছে একে অপরের সাথে যুক্ত হয়ে কয়লা তৈরি করে, সেই কার্বনগুলোকে আমরা কোক কার্বন বলি, হ্যাঁ। আচ্ছা, এটার মধ্যে তুমি যদি স্টিম চালনা করো, অর্থাৎ উত্তপ্ত জলীয় বাষ্প চালনা করো, এটা মোটামুটি তোমার হচ্ছে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, এটা দেখে নিতে পারো এগুলা। তাহলে এখানে কি হবে? আলটিমেটলি অক্সিজেনটা হচ্ছে কার্বনের কাছে চলে যে CO তৈরি করবে, আর এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াটার গ্যাস। ওয়াটার থেকে তৈরি হলো, তাই ওয়াটার গ্যাস, এরকম বিষয়টা বুঝতে পারলাম। আচ্ছা, এখন তুমি যদি এটার মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করো, এটার মধ্যে তুমি যদি এখন হাইড্রোজেন গ্যাস চালনা করো, জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইড, এটা কিন্তু একটা বইয়ের প্রশ্ন আসছিল যে এখানে প্রভাবকটা কি? জিঙ্ক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, এটা একটা মিক্সচার, 200 ATM আর হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশনটা। তাহলে কি হবে? এখানে আলটিমেটলি হাইড্রোজেন গুলো হচ্ছে কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে তৈরি করবে হচ্ছে আমাদের সেই মিথানল। বুঝতে পারছো? তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে আমরা এরকম ভাবে মিথানল তৈরি করতে পারি, না? বাংলাদেশে কিন্তু মেইনলি আমরা এইভাবেই শিল্প কারখানায় মিথানল তৈরি করে থাকি। বুঝতে পারলাম? আশা করি এটা আমাদের ক্লিয়ার হইল। চলো আগাই। এরপর কি বলছে দেখো, লোহিত তপ্ত কোকের উপর দিয়ে, মানে কার্বনের উপর দিয়ে, কোক কার্বন বাষ্প চালনা করলে উৎপাদিত গ্যাস মিশ্রণকে কি বলে? ওয়াটার গ্যাস। আমরা অলরেডি দেখছি কার্বনের সাথে তুমি যদি জলীয় বাষ্প চালনা করো, গ্যাসীয় জলীয় বাষ্প আর কি, তাহলে এখানে তৈরি হবে হচ্ছে কার্বন মনোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ওকে, বিষয়টাকে বুঝতে পারছো? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইল। এটা কিন্তু আমরা অলরেডি দেখছি। আচ্ছা, পরেরটা কি বলছে দেখো, নিচের কোন দ্রব্যটির উৎপাদনে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল আকারে ব্যবহার করা হবে, তাই না? আমরা একটু আগে দেখছি, নিশ্চয়ই মিথানল হবে এটা উত্তর। আচ্ছা, পরে দেখি কি বলছে, যে চিটাগুড় থেকে কিভাবে তুমি ইথানল পাবে, তাই না? তার মানে ওই যে ইথানল আমরা দেখলাম যে আলু বা গম বা চিটাগুড় বা মোলাসেস যেটাকে আমরা বলি, এখান থেকে আমরা স্টার্চ কণিকা পাই। সেই স্টার্চ কণিকা থেকে কিন্তু আমরা আলটিমেটলি ইথানল পাইতে পারি অবাধ শ্বসনের মাধ্যমে, তাই না, যেটাকে আমরা ফার্মেন্টেশন বলি। সেই বিক্রিয়াটা এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে, সেগুলো আমরা দেখবো। আচ্ছা, প্রথমে আমরা কি লিখবো? স্টার্চ কণিকা, তাই তো। স্টার্চের সংকেত কি? C6H10O5N, তাই না? তুমি গ্লুকোজ থেকে এখন পানি বের করে দাও,
এন বসাই দাও, কাজ শেষ। আচ্ছা, এটার মধ্যে আমি কি করব, মল্ট মিশ্রণ চালনা করব, ঠিক আছে, মল্ট মিশ্রণ দিয়ে দিব। তাহলে মল্ট মিশ্রণ থেকে আমাদের হচ্ছে কিছু এনজাইম বের হবে যার নাম হচ্ছে ডায়াস্টেজ এনজাইম। ডায়াস্টেজ এনজাইম কি করবে, এখানে হচ্ছে পানির সাথে এই যৌগের বিক্রিয়া করাই দিবে, অর্থাৎ হাইড্রোলাইসিস করাই দিবে। তাহলে এই কাজটা কি করে, ডায়াস্টেজ। ওকে, এখানে হাইড্রোলাইসিস যদি হয়ে যায় তাহলে এখানে বেলি তৈরি হবে হচ্ছে C12H22O11। এটা হচ্ছে এন সংখ্যক অণু তৈরি হয়। ওকে, তো মেনলি এখানে এনটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ না, তুমি যদি চাও দিতে পারো। এই যৌগের নাম হচ্ছে মেনলি ম্যালটোজ, বা এটাকে তুমি মল্টোজ বলতে পারো। হ্যাঁ, এখানে 2 অণু গ্লুকোজ থাকে, মনে রাখবো সুক্রোজের মধ্যে 1 অণু গ্লুকোজ 1 অণু ফ্রুক্টোজ, মল্টোজের মধ্যে 2 অণুই গ্লুকোজ থাকে। ওকে, আচ্ছা, এখানে যে আমাদের যে মল্টোজটা তৈরি হলো সেটা আমি লিখি আগে, C12H22O11। এটাকে এখন আমাদের ভাঙা দরকার, তাই না? এটাকে ভাঙার জন্য আমি কি করব, আমাদের হচ্ছে একটা এনজাইমের হেল্প নিতে হবে, বুঝছো, আমাদের একটা এনজাইমের হেল্প নিতে হবে। তার মানে এখানে আমাদের কি হবে, আদ্র বিশ্লেষণ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে আমাদের যে এনজাইমটা আমাদের লাগবে তার নাম হচ্ছে মেনলি ম্যালটেজ এনজাইম। এই ম্যালটেজ এনজাইম কোথা থেকে পাওয়া যায়, ইস্ট থেকে পাওয়া যায়। তার মানে এই ধাপে চালনা করতে হবে হচ্ছে মল্ট মিশ্রণ, আর এই ধাপে চালনা করতে হবে হচ্ছে ইস্টের গুঁড়া। ওকে, তাহলে ইস্টের গুঁড়া থেকে আমরা ম্যালটেজ এনজাইম পাবো, যেটা হচ্ছে মল্টোজকে আদ্র বিশ্লেষণ করে সুন্দর মতো 2 অণু গ্লুকোজ তৈরি করে দিবে। ওকে, আমরা কি বিষয়টাকে বুঝতে পারলাম? আচ্ছা, এইবার তুমি চিন্তা করে দেখো, এই যে ইস্ট, এই ইস্ট থেকে আরেকটা এনজাইম পাওয়া যায়, তার নাম কি হবে, তার নাম হচ্ছে জাইমেস। ওকে, তার নাম হচ্ছে জাইমেস। এখান থেকে যে C6H12O6 গ্লুকোজ পাবো, তাই না? এই গ্লুকোজের উপর সেই জাইমেস এনজাইমটা কাজ করবে। জাইমেসটা কি করবে, এই গ্লুকোজটাকে আমাদের সুন্দর মতো অবাধ শ্বসনের মাধ্যমে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এখানে তৈরি হবে হচ্ছে আমাদের সেই ইথানল বা ইথাইল অ্যালকোহল, আর এখানে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড। ওকে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, অবাধ শ্বসন। কোষের ভিতরে হলে অবাধ শ্বসন বলা হয়, আর কোষের বাইরে হলে সেটাকে আমরা ফার্মেন্টেশন বলি। ওকে, বুঝতে পারলাম বিষয়টা? তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে মেনলি আমরা চিটাগুড় থেকে বা মোলাজেস থেকে অ্যালকোহল তৈরি করতে পারি। গেল, এটা কিন্তু আমাদের মেনলি জানতে চাওয়া হয়েছে। তাহলে এই 3টা রিয়াকশন অবশ্যই এখানে যে এনজাইম গুলো আছে তাদের নাম সহ তোমার যদি তাপমাত্রা মনে থাকে লিখে দিতে পারো, না লিখলেও সমস্যা নাই। ওকে, অবশ্যই কিন্তু অবশ্যই এখানে তোমাকে এনজাইমের নামগুলো লিখতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, আগাই চলো। পরে কি বলছে দেখো, এখানে পাওয়ার অ্যালকোহল কি, রেকটিফাইড স্পিরিট কি, মিথিলেটেড স্পিরিট কি। হ্যাঁ, এটা আমরা অনেকে পড়ি না, স্কিপ করে যাই, বাট এটা কিন্তু আমাদের দরকার আছে, হ্যাঁ, জানা দরকার, দিয়ে দিতেই পারে। আচ্ছা, আসো একটা একটা করে দেখি। প্রথম হচ্ছে আমাদের পাওয়ার অ্যালকোহল, তাই না? নাম থেকে হয়তো বুঝতে পারতেছি, পাওয়ার মানে তো শক্তি, অর্থাৎ জ্বালানি কাজে ব্যবহার করা হবে। অর্থাৎ যদি আমরা ইথানলের সাথে যদি আমরা পেট্রোল বা বেনজিন অ্যাড করে দিই, পেট্রোল বা বেনজিন অ্যাড করে দিই, তাহলে সেটাকে আমরা কি করতে পারি, মোটর গাড়ির জ্বালানি আকারে ব্যবহার করতে পারি। ওকে ওকে, যেসব গাড়িগুলো হচ্ছে মোটরের মাধ্যমে চলে, সব গাড়িতে মোটরের মাধ্যমে চলে, তাই না? বেসিক কথা হচ্ছে আমাদের ভেহিকল গুলা বা গাড়িগুলার জ্বালানি আকারে আমরা যেগুলোকে ব্যবহার করতে পারবো, তারাই হচ্ছে সেই পাওয়ার অ্যালকোহল। ওকে, আচ্ছা, এরপর কি বলছে দেখো, রেকটিফাইড স্পিরিট। আচ্ছা, এটা ধারণা কোত্থেকে আসলো? মেইনলি দেখো, আমরা যদি আগের প্রশ্নটা একটু চিন্তা করি, এখানে যে অ্যালকোহলটা তৈরি হলো, এই অ্যালকোহলে আমরা 95.6% সলিউশন তৈরি করব। সেই 95.6% সলিউশনটাই হচ্ছে আমাদের সেই রেকটিফাইড স্পিরিট। তার মানে এখানে আমাদের পুরো বিক্রিয়াটা মেনলি করতে হয়, দেন আমরা এখান থেকে পানির মিশ্রণটা তৈরি করে আমরা একটা দ্রবণ তৈরি করি। দেখো, হ্যাঁ, মেনলি এই যে এখানে যে অ্যালকোহলটা তৈরি হলো সেটাকে আমরা আংশিক পাতন করে নিয়ে আসি, বুঝছো? যাই হোক, অত ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না, জাস্ট আমাদের সংজ্ঞা পড়া দরকার, সংজ্ঞাটাই পড়ি। দেখো, 95.6% ইথানল ও বাকিটুকু পানি, 4.4%
পানি এর সমস্ফুটন মিশ্রণ, সমস্ফুটন মিশ্রণ, এটাকে আমরা মেনলি বলতেছি কি রেকটিফাইড স্পিরিট। এখন বলতে পারো ভাই সমস্ফুটন মিশ্রণ বলতে আবার কি বোঝায়? সমস্ফুটন মিশ্রণ মানে হচ্ছে তুমি যে দুইটা দ্রবণকে মিশাচ্ছ বা যে দুইটা যৌগকে তুমি মিশাচ্ছ তাদের মিশ্রিত করার পর নতুন যে দ্রবণটা তৈরি হলো তার স্ফুটনাঙ্কের মানটা আদি দ্রবণের তুলনায় ভিন্ন। কিরকম বিষয়টা তুমি চিন্তা করে দেখো, ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে মোটামুটি 78.3, যদি আমি ভুল না করি 78.3 এত ডিগ্রি সেলসিয়াস, আর পানির হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তুমি যখন দুইটাকে মিক্সড করলা তখন যেই দ্রবণটা তৈরি হলো রেকটিফাইড স্পিরিট তার স্ফুটনাঙ্ক চলে আসে 78.15 ডিগ্রি সেলসিয়াস, তাই না? খুব সামান্য পরিবর্তন হয়েছে, বাট চেঞ্জ কিন্তু হয়েছে। তো যেখানে আমাদের এরকম ভাবে স্ফুটনাঙ্কের পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলি? সমস্ফুটন মিশ্রণ। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, আর লাস্টে আসা হচ্ছে আমাদের মিথিলেটেড স্পিরিট। মিথিলেটেড স্পিরিট। ওকে, তাহলে মিথিলেটেড স্পিরিট বলতে কি বোঝায়? আমরা এখানে রেকটিফাইড স্পিরিট নেব এবং রেকটিফাইড স্পিরিটের মধ্যে যেহেতু আমাদের অ্যালকোহল থাকে, ইথানল থাকে, যেটা কিন্তু আসলে হার্ড ড্রিঙ্কস আকারে খাওয়া যায়, মদের মধ্যে খাওয়া যায়, বিয়ারের মধ্যে খাওয়া যায়, হুইস্কির মধ্যে খাওয়া যায়, তাই না? এটাকে পানির অযোগ্য করে তোলার জন্য এখানে আমরা কিছু পদার্থ মিশ্রিত করতে পারি। কি পদার্থ মিশ্রিত করা যায়? আমরা এখানে চাইলে 5 থেকে 10% মিথানল মিশ্রিত করতে পারি। ওকে, তার সাথে আমরা এখানে চাইলে ন্যাপথা মিশ্রিত করতে পারি, তাই না? আমাদের ইচ্ছা ন্যাপথা, যা খাওয়া যাবে না আর কি। তার সাথে চাইলে আমরা 3% বেনজিন মিশ্রিত করতে পারি। অর্থাৎ এমন সব কম্পাউন্ড আমরা মিশ্রিত করব যেগুলো আমরা খাইতে পারবো না। হ্যাঁ, যেগুলো আমরা খাইতে পারবো না। তার মানে রেকটিফাইড স্পিরিট অথবা ইথানলকে পানের অযোগ্য করে তোলার জন্য তার মধ্যে এরকম ভাবে মিথানল, ন্যাপথা বা বেনজিন মিশ্রিত করার প্রক্রিয়া হচ্ছে, মানে এটার মাধ্যমে যে যৌগটা তৈরি করা যায়, যে দ্রবণটা তৈরি করা যায়, তার নামই হচ্ছে মিথিলেটেড স্পিরিট। এই মিথিলেটেড স্পিরিটের অপর একটা নাম আছে যেটাকে আমরা কি বলি? ডিনেচার্ড অ্যালকোহল। ডিনেচার্ড অ্যালকোহল। ওকে, বিষয়টা কি বুঝতে পারলাম? আশা করি এটা আমাদের ক্লিয়ার। চলো আগাই। এরপর দেখা হচ্ছে ইথার, তাই না? ইথার কি বলতো? আর ও আর, তাই না? ইথার নিয়ে খুব একটা পড়াশোনা তেমন কোনো প্রয়োজন নাই, খুব একটা কিন্তু প্রশ্ন আসে না। আর কি এখান থেকে এক্সট্রা পড়তে পারো, অ্যালকোহল পানিতে দ্রবণীয় হয়, ইথার কিন্তু পানিতে দ্রবণীয় হয় না। কেন এরকম? কারণ হচ্ছে অ্যালকোহল হচ্ছে পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, ইথার কিন্তু তৈরি করতে পারে না। একটু জানলে চলবে। আচ্ছা, এবার হচ্ছে আমি কিভাবে ইথার তৈরি করতে পারি জাস্ট একবার দেখে রাখবে আর কি। ইথার মিলি তৈরি করা যায় হচ্ছে আমাদের সোডিয়াম অ্যালকোক্সাইডের মাধ্যমে। সোডিয়াম অ্যালকোক্সাইড নিব, হ্যাঁ, তার সাথে আমরা এখানে অ্যালকাইল হ্যালাইড নিব, দুইটাই আমাদের কিন্তু অ্যালকোহলীয় দ্রবণে হবে, ঠিক আছে? তাহলে সেখান থেকে কিন্তু আমরা কি পাইতে পারি? ইথার পাইতে পারি। এই জিনিসটাকে আমরা কি বলি? এই বিক্রিয়াটাকে আমরা বলেছি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া বা প্রক্রিয়া। ওকে, এটা তুমি দেখতে পারো। আর কি আছে? আর হচ্ছে তুমি চাইলে গ্রিগনার বিকারক থেকে কিন্তু জিনিসটা পড়তে পারো, ঠিক আছে? তুমি যদি এখানে হ্যালোজেনেটেড ইথার নাও, সেখান থেকে আমরা গ্রিগনার বিকারক তার মধ্যে চালনা করলে সুন্দর মতো ইথার তৈরি হবে। দেখো, আমি যদি এখানে হ্যালোজেনেটেড ইথার নেই, হ্যালোজেনেটেড ইথার, এটার মধ্যে যদি আমি গ্রিগনার বিকারক অ্যাড করে দিই, গ্রিগনার বিকারক, তাহলে সেখান থেকে কিন্তু আমরা কি পাইতে পারি? হ্যালোজেন থেকে, মানে হ্যালোজেনেটেড ইথার থেকে হ্যালোজেন সরে যাবে, সেখান থেকে সুন্দর মতো আমরা ইথার পাইতে পারি। ওকে, আর কোন প্রক্রিয়া আছে দেখো? আমরা কিন্তু চাইলে অ্যালকোহল থেকেও ইথার পাইতে পারি, ঠিক আছে, যদি সেটা 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করানো হয়। ওকে, অবশ্যই এখানে কি থাকবে? সালফিউরিক অ্যাসিড থাকবে। এটা আমরা দেখবো, অ্যালকোহল হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় দুই রকম বিক্রিয়া করে, তাই তো? 160 থেকে 70-এ সে হচ্ছে মেনলি পানি অপসারণের মাধ্যমে অ্যালকিন তৈরি করে, আর তার থেকে একটু কম তাপমাত্রায় 140 ডিগ্রি সেলসিয়াসে সে হচ্ছে মেনলি ইথার তৈরি করে।
ওকে, সো এই কয়েকটা রিয়াকশন করলে আমার মনে হয় যে এনাফ। আচ্ছা দেখো এখানে কি বলছে, উইলিয়ামসন বিক্রিয়াটি কি, অলরেডি কিন্তু আমরা দেখছি যে এখানে কি হবে, আমি এখানে নিব হচ্ছে সোডিয়াম অ্যালকোক্সাইড, এটা কিন্তু অ্যালকোহলীয় দ্রবণে থাকবে, সাথে নিব হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তাই না, এটা কিন্তু অ্যালকোহলীয় দ্রবণে থাকবে। এটাকে আমরা রিয়াকশন করাবো, তাহলে দেখো আমাদের এখান থেকে সোডিয়াম আর হ্যালোজেন সরে যাবে, সরে যায় তৈরি করবে হচ্ছে সোডিয়াম হ্যালাইড মানে লবণ, আর এখানে তৈরি হয়ে যাবে হচ্ছে ইথার। ওকে, এটা কিন্তু সিম্পল ছিল। পরেরটা দেখি কি বলছে, দেখো উচ্চ তাপমাত্রা মানে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে ইথানলের ক্রিয়ায় কি ঘটে সেটা আমাদের বিক্রিয়ার সাহায্যে দেখাইতে হবে। উচ্চ তাপমাত্রার বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিড কিভাবে হচ্ছে অংশগ্রহণ করে সেটা আমাদের দেখাইতে হবে, মানে মেকানিজম দেখাইতে বলছে। তা আমরা দেখো, খেয়াল করে দেখো যে আমাদের যে ইথানলটা আছে, তাই তো, CH3CH2OH, তাকে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের মধ্যে চালনা করি, এই বিক্রিয়াটা হওয়ার জন্য ন্যূনতম 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইতে হবে, অ্যাটলিস্ট 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইতে হয়। তুমি যদি এখানে 0 ডিগ্রি সেলসিয়াস নাও তাহলে কিন্তু কোনো বিক্রিয়াই হবে না, নো রিয়াকশন। বুঝতে পারছো? তাহলে কিন্তু এই যে 0 ডিগ্রি কাহিনী কিন্তু শেষ। এবার তুমি এখানে আসো, 140 আসো, এখানে কি হয় খেয়াল করো। তাহলে যেটা আমি বলতেছিলাম, আমি যদি এই যে যৌগটা আছে এটাকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে কি হবে, এখানে মেইনলি H2SO4 থেকে হাইড্রোজেন আলাদা হয়ে যাবে আর HSO4 পার্টটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। HSO4 পার্টটা কি হবে, এই কার্বনে এসে যুক্ত হয়ে যাবে, এখানে এসে যুক্ত হয়ে যাবে। তার মানে কি বুঝলাম, H আর OH থেকে মেইনলি বিক্রিয়া করে পানি তৈরি হয়, H2O তৈরি হয়, আর বাকি পার্টটা হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত হয়। মেইনলি HSO4 এর যে অক্সিজেনটা আছে না, সেই অক্সিজেনই হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত হয়। এই জন্য দেখবা তোমাদের বই হচ্ছে জিনিসটাকে একটু কায়দা করে লিখছে, CH3CH2OSO3H, এভাবে লেখার একটাই কারণ, কারণ এখানে HSO4 এর যে অক্সিজেনটা আছে সে অক্সিজেনের সাথে কার্বনটা যুক্ত হয়। ওকে, এটাকে আমরা কি বলি, ইথাইল হাইড্রোজেন সালফেট, এভাবে কিন্তু আমরা নামকরণ করতে পারি। ওকে, বুঝতে পারলাম বিষয়টা। আচ্ছা, এখন যখন আমি এখানে তাপমাত্রা বাড়াবো, 100 থেকে যখন তাপমাত্রা বাড়ায় নিয়ে যাব, তখন হচ্ছে বিভিন্নভাবে বিক্রিয়া হয়। কিরকম বিক্রিয়া হয়, আমি যদি এই জিনিসটা তোমাদের পরের পেজে দেখানোর চেষ্টা করি, ওখানে কি তৈরি হচ্ছিল, এরকম ভাবে ইথাইল হাইড্রোজেন সালফেট, তাই না, এটা কিন্তু 100 ডিগ্রিতে ছিল। এখন তুমি যদি তাপমাত্রা বাড়ায় এখানে 140-এ নিয়ে যাও, তাহলে একটা কাজ হবে। আবার যদি এখানে তাপমাত্রা বাড়ায় 160 থেকে 170-এ নিয়ে যাও, তাহলে কিন্তু অন্যরকম কাজটা হয়। তো 140-এ কি হবে একটু খেয়াল করে দেখি। 140-এ কি হয় জানো, এরকম 2 অণু আসে, বুঝছো। ধরো আমি তোমাকে সেই অণুটা আর কি লিখে দিই, ধরো অপর যে অণুটা আছে সেটা আমি এখানে লিখে দিলাম। এই ধরো অপর একটা অণু আসছে, তাই না, 2 অণু বলছি না, তাহলে ধরো আমরা 2টা অণু নিয়ে চিন্তা করতেছি। এখানে আলটিমেটলি কি হবে, এখান থেকে এই পার্টটুকু আর এখান থেকে এই পার্টটুকু, এরা হচ্ছে এরকম ভাবে বিক্রিয়া করে আলাদা হয়ে যায়। তাহলে তৈরি করবে কি, ইথার, CH3CH2O CH2CH3। তোমাদের বইয়ে দেখবা যে যদি আমরা অতিরিক্ত অ্যালকোহল যোগ করি তাইলে কেবল এই রিঅ্যাকশনটা হয়। ওকে, ঠিক আছে। তো অতিরিক্ত অ্যালকোহল যোগ করলে সে অ্যালকোহলের অ্যালকাইল গ্রুপ এবং এই যৌগ থেকে এই গ্রুপটা এসে মেনলি এরকম ভাবে ইথার তৈরি করে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের বইয়ের কথা। তো যদিও হচ্ছে এরকম ভাবে এখানে আমরা অতিরিক্ত অ্যালকোহল যোগ করছি কিনা সেরকম কিন্তু কিছু বলা নাই, তাই না, বাট আমরা তাপমাত্রা দেখে আমি এখানে গেস করতে পারলাম, ঠিক আছে, এখানে মনে হয় অতিরিক্ত অ্যালকোহল যোগ করা হয়েছে, তাই আমরা এখানে কি তৈরি করে দিলাম, আমাদের ইথার তৈরি করে দিলাম, তাই না। এটা কি ইথার বলতো, এটা কিন্তু ইথক্সি ইথেন বা ডাই ইথাইল ইথার করতে পারো, ঠিক আছে। তো বই থেকে যে ডাই ইথাইল ইথার নিয়ে যে আলোচনাটা আছে সেটা তোমরা দেখতে পারো, কিভাবে তুমি সেটাকে সংরক্ষণ করবা, শনাক্তকরণ করবা, তাই না, এইসব জিনিস দেখতে পারো। আর তুমি যদি এখানে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাও তাহলে কি হবে, এখানে দেখো এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, তাহলে এই গ্রুপটা হচ্ছে বিটা কার্বন থেকে হাইড্রোজেন সরায় নিয়ে যাবে, নিজেরা তৈরি করবে হচ্ছে H2SO4, আর এখানে কি তৈরি করবে, CH2CH2, তাহলে এখানে তৈরি করবে হচ্ছে অ্যালকিন। বুঝছো, এই হচ্ছে পুরো বিষয়টা। যেটা আমি বললাম তোমাদের বলছে কি এই জিনিসটা হয় অতিরিক্ত অ্যালকোহলে
এই জিনিসটা হয় অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড থাকলে। ওকে, যাই হোক, ওটা কোনো বিষয় না। আমি এই জিনিসটা একটু লিখে দিই তোমাদের বইয়ের মতো করে। এই কাজটা হয় যখন অতিরিক্ত অ্যালকোহল থাকবে, আর এই কাজটা হবে যখন অতিরিক্ত অ্যাসিড থাকবে। আচ্ছা, সো এই ছিল আমাদের আজকের লেকচারটা। আশা করি তোমরা এই পড়াগুলো বুঝতে পারছো। একদম সহজ ভাবে, একদম সিম্পল কথায় আমরা কিন্তু আজকের টপিকটা কভার করার চেষ্টা করলাম। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।